জি, আসসালামু আলাইকুম। সবকিছু শুনতে পাচ্ছি কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছি কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং দেখতে পাচ্ছি কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কি না। গতকাল কোন পর্যন্ত আমরা শেষ করেছিলাম? সাউন্ড ক্লিয়ার আছে কিনা? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এখানে ঠিকঠাক আছে। ওকে, সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, গতকাল শেষ করেছিলাম কোন পর্যন্ত? খুব সম্ভবত আমরা ট্রানজিটিভ ভার্ব দিয়ে শেষ করেছিলাম, তাই না? আমার এখানে ঠিকঠাক আছে। সাউন্ড ক্লিয়ার স্যার। ওকে, গতকাল শেষ করেছিলাম কোন পর্যন্ত? খুব সম্ভবত আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা নিজেরা অ্যাড হইতে পারছেন না তারা ইনবক্সে নক করবেন, তাদেরকে নিজে থেকে অ্যাড করে দিতে হবে আর কি। এই ট্রানজিটিভ ভার্ব দিয়ে শেষ করেছিলাম। ট্রানজিটিভ ভার্বের কয়টা বৈশিষ্ট্য বলছিলাম বলেন তো, একটু দ্রুত। আমরা জয়েন করতে করতে জাস্ট দ্রুত, 6টা 4 বাজে তো, এত লিমিটেড টাইম। আমরা আগামী শনিবার থেকে ইনশাল্লাহ, হ্যাঁ, আগামী শনিবার থেকে আপনাদের ক্লাস টাইম অ্যাটলিস্ট 7:30 পর্যন্ত করা হবে। ওকে, ট্রানজিটিভ ভার্বের বেলা কি বলেছিলাম বলেন তো দ্রুত, দেখি কতজনের মনে আছে। ওকে, চলেন আমরা শুরু করে দিই। যেহেতু ঠিক 7টায় আর একটা ক্লাস শুরু হয়ে যাবে, সুতরাং আমরা চাইলেও আর এখানে আপনাদের জয়েন করার জন্য সময় দিতে পারবো না, এটা হচ্ছে একটা কথা। আর আমরা একটু শনিবার পর্যন্ত অপেক্ষা করতে বলেছি আপনাদেরকে, যেন ক্লাস টাইমটা অ্যাটলিস্ট 6টা থেকে 6:30 পর্যন্ত বা অ্যাটলিস্ট 7:20 পর্যন্ত করা যায় কিনা। ঠিক আছে, ওকে, ওইটা মাথায় থাকলো। আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব পড়বো। যারা গতকালের ক্লাস করেন নাই তারা আজকে লাইভ ক্লাস করবেন না। হঠাৎ করে কোনো একটা টপিকের ক্লাস শুরু করে দিলে আপনি বুঝবেন না। অফকোর্স প্রথম থেকে করবেন। আজকে যাদের প্রথম ক্লাস, ধরেন আগে কোনো একটা ক্লাসও করেন নাই, উনি ক্লাসটা করবেন না। কারণ প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাস ইন্টার রিলেটেড। আপনি একটা ক্লাস না বুঝলে পরে ক্লাসটা বুঝবেন না, আগের ক্লাসটা না বুঝলে পরে ক্লাসটা বুঝবেন না। ঠিক আছে, ওকে, খাতায় আমরা একটু লিখি ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্বের বাংলা কি বলেন তো? অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া। এখন অ শব্দের অর্থ হচ্ছে না বা নেই বা নয়, আর কর্ম মানে কি বলেন তো? অবজেক্ট। দেখেন, নাম থেকেই জানা যায়, নাম থেকেই জানা যায়। আমি কি বোঝাতে পারলাম? ও অকর্মক, অ মানে কি বলেন তো? না, নেই বা নয়। আর কর্ম মানে কি? অবজেক্ট। তার মানে যেই সকল ভার্বের অবজেক্ট থাকে না, যেই সকল ভার্বের অবজেক্ট থাকে না, ওই সকল ভার্বকে কি বলা হয়? যেই সকল ভার্বের অবজেক্ট থাকে না, ওই সকল ভার্বকে কি বলা হয় বলেন? যেই সকল ভার্বের অবজেক্ট থাকে না, সেই সকল ভার্বকে কি বলা হয়? ইন্ট্রানজিটিভ ভার্ব বলা হয়। তাহলে প্রথম লাইনটা লিখব, লেখেন, ভার্ব এর অবজেক্ট না থাকলে
তা আইটিবি মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপর লিখবেন সাবজেক্ট প্লাস ভার্ব, এরপরে আর কিছু কিছু না থাকলে তা আইটিবি মানে ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপর লিখবেন ভার্ব এর পরে, গত ক্লাসে বলেছিলাম মনে আছে, যে ইট ব্যবহার করতে পারলে সেটা কি ট্রানজিটিভ ভার্ব। তার মানে ইট ব্যবহার না করা গেলে কি, ভার্বের পরে ইট ব্যবহার না করা গেলে তা আইটিবি ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে লিখবেন ভার্ব এর পরে প্রেপোজিশন থাকলে তা আইটিবি। ভার্বের পরে প্রেপোজিশন থাকলে কি বলেন তো, আইটিবি। এরপরে ভার্ব এর পরে, এত কিছু আমি একদম বিস্তারিত ভাবে লিখে দিচ্ছি, ওই একটা লাইন দিয়ে এইটা হয়। ভার্বের পরে অবজেক্ট না থাকলে, ভার্বের পরে ইট ব্যবহার করতে না পারা গেলে, এই দুইটা লাইনই হয়, কিন্তু তারপর আমি একটু ভেঙে ভেঙে লিখে দিচ্ছি। ভার্বের পরে এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থাকলে তা আইটিবি। তাহলে কয়টা পয়েন্ট লিখতাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পয়েন্ট লেখেন। ইন্ট্রানজিটিভ ভার্ব, তো ইন্ট্রানজিটিভ ভার্বের তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের এটা কি বলেন তো, অকর্মক্রিয়া। তো যে সকল ভার্বের অবজেক্ট থাকে না, অবজেক্ট পাওয়া যায় কি করে, গত ক্লাসে আলোচনা করেছিলাম। ভার্বকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। তো যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তার নাম আইটিবি, যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তার নাম আইটিবি বা ইন্ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তার নাম আইটিবি। তো সাবজেক্ট প্লাস ভার্বের পরে আর কিছু না থাকলে, সাবজেক্ট আছে ভার্ব আছে এরপর অবজেক্ট নাই, মানে আর কিচ্ছু নাই, ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে ইট ব্যবহার করা না গেলে, ইট ব্যবহার করা যায় কখন, যদি অবজেক্ট থাকে। তার মানে ইট ব্যবহার না করতে পারার অর্থ হচ্ছে কি, এখানে কি থাকবে না, অবজেক্ট থাকবে না। ভার্বের পরে প্রেপোজিশন থাকলে, ভার্বের পরে যদি কোনো প্রেপোজিশন থাকে তখন ওইটা আসলে ওই প্রেপোজিশনটা অ্যাডভার্বের কাজ করে, কিন্তু আমি আলাদা করে লিখে দিছি। ভার্বের পরে প্রেপোজিশন থাকলেও সেটা কি বলেন তো, ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে ভার্বের পরে এলয় যুক্ত অ্যাডভার্ব থাকলে অথবা অ্যাডভার্ব থাকলে, সাধারণত ভার্বের পরে কি এলয় যুক্ত অ্যাডভার্ব থাকে, অথবা যে কোনো অ্যাডভার্ব থাকলেও কোনো সমস্যা নেই, ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব। এলয় যুক্ত বললাম কেন, বিগত বছরে কয়েকবার প্রশ্ন আসছে, এলয় যুক্ত অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব, নাহলে আবার ভুল ইন্টারপ্রিটেশন হবে। ভার্বের পরে এলয় যুক্ত অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব থাকলে ওটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়। যদি উদাহরণ দেই, যেমন রিভার ফ্লোস, নদী বয়ে যায়, দেখেন অর্থ প্রকাশ করতে পারছে। রিভার ফ্লোস, নদী বয়ে যায়, কি করতে পারছে, অর্থ প্রকাশ করছে। যেমন ফায়ার বার্নস, আগুন পুড়ায়, ফায়ার বার্নস আগুন পুড়ায়, বুঝতে পারলাম। যেমন হি স্লিপস, সে ঘুমায়, দেখেন অর্থ প্রকাশ করতে পারছে, সে কি করে ঘুমায়। দেখেন ভার্বের অবজেক্ট নাই তারপর অর্থ প্রকাশ করছে, ভার্বের অবজেক্ট নাই তারপর অর্থ প্রকাশ করছে, ভার্বের অবজেক্ট নাই তারপর অর্থ প্রকাশ করতে পারছে। ট্রানজিটিভ ভার্ব অর্থ প্রকাশ ছাড়া, ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না, এই জন্য এটাকে ইনকমপ্লিট ভার্ব বলা হয়। আর এটা যদি অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, এই জন্য এটাকে কি বলা হয়, এটাকে কমপ্লিট ভার্ব বলা হয়। তাহলে নিচে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখবেন অথবা আরেকটা পয়েন্ট দিয়ে লিখবেন, বিশেষ দ্রষ্টব্য। এটা এগুলো লেখা হয়েছে আমি আশা করি, লেখা হলে দু একজন ডান লিখে দেন, আমি একটু মুছে দিই, কেমন? লেখা হলে দু একজন একটু ডান লিখে দেন, আমি মুছে দিব।
ওকে, নিচে নোট কি লিখবেন বলেন তো, যে অবজেক্ট ছাড়াই ভার্ব, সরি অবজেক্ট ছাড়াও আইটিবি অর্থ পরিপূর্ণ ভাবে প্রকাশ করতে পারে, প্রকাশ করতে পারে বলে একে কমপ্লিট ভার্ব বলা হয়। একে কমপ্লিট ভার্ব বলা হয়। দ্রুত লিখে ফেলেন, কমপ্লিট ভার্ব বলা হয়। একে কি বলা হয়? কমপ্লিট ভার্ব বলা হয়। অবজেক্ট ছাড়াই আইটিবি মানে ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। অবজেক্ট ছাড়াই ইন্ট্রানজিটিভ ভার্ব অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে বলে একে কি বলা হয়? কমপ্লিট ভার্ব বলা হয়। একে কি বলা হয়? কমপ্লিট ভার্ব বলা হয়। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে 5 স্টার। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ইন্ট্রানজিটিভ ভার্ব কত স্টার বলেন তো? 5 স্টার। এখান থেকে প্রশ্ন হয় সাধারণত। চলো না আমরা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নগুলো আমি একটু বলে দিই। দেখেন 1 নাম্বার, রিভার ফ্লোস সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে কিচ্ছু নাই, তার মানে কি বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। এরপরে আবার দেখেন বেসড অন অবজেক্ট, ভার্বস আর দেশ। অবজেক্টের ভিত্তিতে ভার্ব কত প্রকার? 2 প্রকার, ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ। অবজেক্ট থাকবে না। তারপরে আচ্ছা, হাফিং এন্ড পুফিং উই অ্যারাইভড এট, খুব খেয়াল করেন 41তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে। উই অ্যারাইভড এট, দেখেন এই যে ভার্ব, এই দেখেন ভার্বের পরে প্রিপোজিশন আছে। উই অ্যারাইভড ইট, আমি ইহা পৌঁছলাম না, এটা হয় না, প্রিপোজিশন ব্যবহার করা যায় না। ভার্বের পরে প্রিপোজিশন থাকলে ওই ভার্বটার নাম কি বলেন তো? ইন্ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে প্রিপোজিশন থাকলে ওই ভার্বটার নাম কি? ইন্ট্রানজিটিভ ভার্ব। আমি আশা করি বোঝাতে পারলাম। ওকে, তার পরবর্তীতে আমরা আরেকটু দেখার চেষ্টা করি। ফায়ার বার্নস, দেখেন ফায়ার বার্নস সাবজেক্ট প্লাস ভার্ব, এরপর কিচ্ছু নাই, ইন্ট্রানজিটিভ ভার্ব। শি স্লিপস, সাবজেক্টের পরে ভার্ব কিচ্ছু নাই, ইন্ট্রানজিটিভ ভার্ব। 11 নম্বর কোশ্চেনটা আপাতত লাগবে না আপনাদের। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, দ্য সাবজেক্ট প্লাস ভার্ব, এলয় যুক্ত অ্যাডভার্ব। কিভাবে খুলেছিল? হাউ দিয়ে প্রশ্ন করে পাওয়া যায়, ইন্ট্রানজিটিভ ভার্ব। বুঝাতে পারলাম? এরপরে দেখেন, খুব খেয়াল করেন, মাদার লাভস, মা হাসে, ইন্ট্রানজিটিভ ভার্ব। এটা নিজেরা করবেন। এই এক্সাম্পলটা ওই দিন বাদ দিয়েছিলাম, মনে আছে? 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুটা প্রশ্ন করেন, বুঝে করবেন। 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুটা প্রশ্ন করবেন বুঝে। 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুইটা প্রশ্ন বুঝে করবেন, ঠিক আছে? 15 নাম্বার এবং 16 নাম্বার এই দুটো প্রশ্ন কি বুঝে করবেন। নিচের কোনটা ট্রানজিটিভ ভার্ব অথবা নিচের কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব? দ্রুত ঠিক আছে। 15-16 একটা করে করতেছেন কেন? 15 এবং 16 একসাথে করেন, একটা করে করতেছেন কেন? 15-16 একসাথে করেন। 15 নম্বর কোশ্চেনে কি আছে? হুইচ ওয়ান ইজ অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রানজিটিভ ভার্ব? নিচের কোনটা ইন্ট্রানজিটিভ ভার্ব? দে পেইন্টেড দেয়ার ফেন্স, দে পেইন্টেড, এনে দে হবে, দে পেইন্টেড দেয়ার ফেন্স। তারা রোগ করেছিল, কি করেছিল? কি রং করেছিল বলেন তো? এটা তাদের ফেন্স। উই বিলিভড দ্য বয়, কাকে বিশ্বাস করেছিলাম? অবজেক্ট আছে। তারপরে হি গেভ পেপারস টু দ্য লয়ার্স, হি গেভ পেপারস টু দ্য লয়ার্স। ওই যে মনে আছে অবজেক্ট দুইটা পড়াইছিলাম, এই যে
ডিরেক্টটা এখানে চলে আসছে, ইনডিরেক্টটা এখানে চলে গেছে, মাঝখানে টু চলে আসছে। মাই ফ্যামিলি মুভড টু, এই যে বারবার পরে কি আছে বলেন তো, টু আছে। মাই ফ্যামিলি মুভড, আমার ফ্যামিলি মুভড করেছে, স্থানান্তর হয়েছে। কোথায় স্থানান্তর হয়েছে? টু অ্যানাদার সিটি, অন্য কোথাও। তার মানে অবজেক্ট নাই। মাই ফ্যামিলি মুভড ইট, আমার ফ্যামিলি ইয়া স্থানান্তরিত হয়েছে। বি নাম্বার অপশন করা যায় না, উত্তর বি নাম্বার, ইন্টেনজিটিভ ভার্ব। ওকে, কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কি আছে? হুইচ ইজ ট্রানজিটিভ ভার্ব, নিচের কোনটা ট্রানজিটিভ ভার্ব? দা বেবি স্লিপ, দা বেবি স্লিপ, এটা ইন্টেনজিটিভ ভার্ব। টু এরো ইজ হিউম্যান, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ফায়ার বার্নস, ফায়ার হচ্ছে ইন্টেনজিটিভ ভার্ব। দা গার্ল টেকস আফটার হার মাদার, দা গার্ল টেকস আফটার হার মাদার, কার মতো দেখতে বলেন তো? তার মার মতো। কাকে কার মতো বলেন তো? তার মার মতো। অবজেক্ট আছে, হোম দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায়। আনসার কি বলেন তো? ডি নাম্বার। ট্রানজিটিভ ভার্ব চাইছে, এটা ট্রানজিটিভ ভার্ব চাইছে, ট্রানজিটিভ ভার্ব চাইছে। বলেন ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ একদম ক্লিয়ার কিনা? বলেন ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ একদম ক্লিয়ার কিনা? দ্রুত বলেন ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ একদম ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত। টু সি লেখেন, টু সি মানে দুইটা ক্লিয়ার। দুইটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে, খাতায় লিখবেন ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, খাতায় লিখবেন ফ্যাক্টিটিভ ভার্ব। চলেন একটু আলোচনা করি, তাহলে বুঝবেন না। ফ্যাক্টিটিভ ভার্ব, খুব খেয়াল করেন, মনোযোগ দিবেন, চরম মনোযোগ। মুখস্থ করা যাবে না, মুখস্থ থাকবে না। আমার প্রশ্নের উত্তর দেন। এখানে আমরা একটা সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্স আমরা বুঝবো, এই সেন্টেন্স আমরা বুঝবো, তারপরে আমরা অ্যানালাইসিস করব, এরপরে আমরা অন্য কিছু আলোচনা করব। ঠিক আছে? মুখস্থ করা যাবে না। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, আমরা তাকে বানিয়েছিলাম। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। অথবা উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচিত করেছিলাম। এই এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার সেন্টেন্স, এই দুইটা সেন্টেন্স দিয়ে এই সেন্টেন্সের অর্থটা কি প্রকাশিত হয়েছে পরিপূর্ণভাবে নাকি হয় নাই? হইলে ইয়েস, না হইলে নো। এটা না বুঝতে পারলে ফ্যাক্টিটিভ ভার্ব বুঝবেন না, এইটা না বুঝতে পারলে ফ্যাক্টিটিভ ভার্ব বুঝবেন না। স্যার এখানে ভার্বের পর আফটার প্রিপোজিশন বসবে না? না না না, এখানে টেক আফটার একটা গ্রুপ, টেক আফটার, টেক আফটার হচ্ছে একটা গ্রুপ ভার্ব। টেক আফটার মানে লুক আফটার, দেখাশোনা করা। লুক আফটার মানে দেখাশোনা করা, ওটা আলাদা প্রিপোজিশন না, দুইটা মিলে একটা ভার্ব। ভালো প্রশ্ন করছেন। দ্রুত, অর্থ কি প্রকাশ করতে পারছে কিনা পারি নাই? অর্থ কি প্রকাশ করতে পারছে? অর্থ কি প্রকাশ করতে পারছে?
ইয়েস অর নট? নো। যেটা দরকার না সেটা জিজ্ঞেস করিয়েন না, যেটা দরকার না সেটা জিজ্ঞেস করিয়েন না। ধরেন যেটার দরকার, যেটা যেভাবে বুঝাইলে আপনি বুঝবেন, মানে ফ্যাক্টিটিভ ভার্বের এখন যদি আপনি ইংরেজি জিজ্ঞেস করেন, বাংলা জিজ্ঞেস করেন, তা আপনি ভাবছেন মনে ভাই অন্যগুলা বলছে, এটা মনে পারে না। সম্পূরক ক্রিয়া ভাইয়া, সম্পূরক ক্রিয়া, এটা জানার দরকার নাই, কারণ ওইটা নাম দিয়ে বোঝানো যাবে না। কারণ সম্পূরক ক্রিয়া বললে আপনি বুঝবেন, আপনি বুঝবেন না। কারণ আমি এটা আমার মতো করে বুঝাবো। ওটার ট্রানজিটিভ ভার্বের বাংলা কেন বলছি, কারণ ওইখানে নাম দেখে উত্তর করা যায়, নাম দেখে বোঝা যায়। ফ্যাক্টিটিভ ভার্বের সম্পূরক ক্রিয়া, আপনি সম্পূরক ক্রিয়াতে কিছু বুঝেন, দেখবেন আপনি কিছু বুঝেন না, কিন্তু আমি বুঝানোর পরে আপনি বুঝে যাবেন। কিন্তু আমি এখানে নাম ইম্পর্টেন্ট না। সুতরাং আমি জানি কোন ক্লাসে মানে কোন জায়গায় কতটুকু কথা বলা লাগবে। আপনি সাজেস্ট করতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, কিন্তু যতটুকু দেওয়ার চেষ্টা করছি এতটুকু নেন, ঠিক আছে? ওকে, দেখেন সম্পূরক ক্রিয়া দিয়ে পরে আমি বুঝাবো। সম্পূরক ক্রিয়াতে আপনি বুঝবেন না। সম্পূরক মানে কি মনে আছে? সম্পূরক বা পরিপূরক, ওই যে কমপ্লিমেন্ট। এখন এটা দিয়ে বুঝাইলে আপনাদের বই পুস্তকে যেভাবে লেখা আছে, আপনাদের বই পুস্তকে যেভাবে লেখা আছে এইভাবে বুঝাইতে হবে। কারণ বই পুস্তকে তো আপনি সারা জীবনে পড়ছেনই, আপনি বুঝেননি। আমি যেভাবে বুঝাই দেখেন এইভাবে বুঝেন কিনা। দেখেন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম, বা উই মেড ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম। দেখেন উই সাবজেক্ট, মেড এখানে ট্রানজিটিভ ভার্ব। কেন বলেন তো? কাকে বানিয়েছিলাম? তাকে বানিয়েছিলাম, কাকে বানিয়েছিলাম? তাকে বানিয়েছিলাম। অবজেক্ট আছে, আছে কিনা? নাই, আছে। তার মানে এটা কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। উই ইলেক্টেড হিম, আমরা তাকে নির্বাচন করেছিলাম, নির্বাচিত করেছিলাম। দেখেন উই ইলেক্টেড, কাকে বানিয়েছিলাম? তাকে নির্বাচিত করেছিলাম। তার মানে এইটাও ট্রানজিটিভ ভার্ব, এইটাও ট্রানজিটিভ ভার্ব। এবার দেখেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও যদি সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে না পারে, এবং অর্থ প্রকাশ করার জন্য যদি অবজেক্টের পরে নতুন শব্দ বা শব্দ সমূহ, গ্রুপ অফ ওয়ার্ডস ব্যবহার করা হয়, একটা শব্দ হইতে পারে, একাধিক শব্দ হইতে পারে, কোনো সমস্যা নেই, যদি ব্যবহার করতে হয়, তখন এই যে ভার্ব এটাকে বলা হবে ফ্যাক্টিটিভ ভার্ব। এখানে অবজেক্টের পরে যেটা ব্যবহার করা হবে এটার নাম হচ্ছে ফ্যাক্টিটিভ অবজেক্ট। আপনি জানি না, আমি জানি না আপনি এইভাবে কোনোদিন আপনি পড়ছেন কিনা, আমি জানি না, পড়ার কথা না। দেখেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তার মানে এটা কি? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ প্রকাশ করতে না পারায়, সেন্টেন্সের অর্থ পরিপূর্ণ প্রকাশ করার জন্য অবজেক্টের পরে অতিরিক্ত শব্দ ব্যবহার করা হয়, শব্দ বা শব্দ সমূহ, বা আমি বলি অতিরিক্ত শব্দ, মানে অবজেক্টের পরে অতিরিক্ত কিছু ব্যবহার করা হয়, ওই অতিরিক্ত অংশটুকুর নাম ফ্যাক্টিটিভ অবজেক্ট। আর এই ভার্বটার নাম হচ্ছে মানে ফ্যাক্টিটিভ ভার্ব। যেমন উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, দেখেন CHAIR, চেয়ার MAN, চেয়ারম্যান। উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, বা উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম। উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন। এখন ক্যাপ্টেন না দিয়ে আপনি ক্যাপ্টেন অফ দ্য ক্লাস দিতে পারেন, ক্যাপ্টেন অফ দ্য ক্লাস, এই টোটালটাই হইতে পারে। আমি কি বোঝাতে পারলাম? তার মানে দেখেন উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, কি বানিয়েছিলাম উল্লেখ নেই, অর্থ প্রকাশ করে না। তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরেও অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের পর যখন অতিরিক্ত অংশ ব্যবহার করতে হয়, অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হয়, যখন অতিরিক্ত শব্দ ব্যবহার করতে হয়, তখন ওই অতিরিক্ত শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। তখন এবং ওই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। এর থেকে পৃথিবীতে সহজভাবে বোঝানো যায় কিনা আমি জানি না, এবং আমি পারি না, এবং আমি পারি না। আমি আবার বলি, এখন বলেন যে ভাই এগুলো ধরেন এগুলা কেমনে পারবো, এর খুব বেশি পারার দরকার না। আমি 5-7টা ভার্ব লিখে দিব, পরীক্ষা আসলে এগুলোর ভিতরে আসবে। যেমন মেড, যেমন নমিনেট, যেমন ইলেক্টেড, ইলেক্ট, সিলেক্ট, মেড, নমিনেট, ইলেক্টেড, সিলেক্ট, তারপর নেম। এই 5টার বাইরে আর লাগবে, লাগলে পরে দেবনি। তাহলে নিচে ডেফিনিশনটা নিচে লিখতে পারবেন না? নিচে লিখবেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য যখন অবজেক্টের পরে অতিরিক্ত কিছু ব্যবহার করতে হয়, তখন অতিরিক্ত অংশটাকে কমপ্লিমেন্ট বলা হয়, এবং ওই ভার্বটা অতিরিক্ত অংশটাকে কি বলা হয়?
ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয় এবং এই ভার্বটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। এই যে অতিরিক্ত অংশটুকু, এই অংশটুকুর নাম হচ্ছে কি বলেন তো? কমপ্লিমেন্ট। ওই কমপ্লিমেন্ট থেকে পরিপূরক বা সম্পূরক ভার্ব। আমি আশা করি বোঝাতে পারলাম। লিখা শেষ হলে ডান লিখেন, আমি লিখে দেবো না, এটা নিজেরা লিখবেন। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকার পরও পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অবজেক্টের পরে যে অতিরিক্ত অংশ ব্যবহার করা হয়, ওই অতিরিক্ত অংশটাকে ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয়। ইম্পর্টেন্ট কিন্তু ফ্যাক্টিটিভ অবজেক্ট পরীক্ষায় আসে। ফ্যাক্টিটিভ অবজেক্ট বলা হয় আর ওই ভার্বটাকে ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। লেখা শেষ হলে ডান লেখেন, লেখা শেষ হলে ডান লিখেন। ফ্যাক্টিটিভ মিনিং কি স্যার? আমি আশা করি বুঝাইতে পারলাম। লেখা শেষ হলে ডান লিখেন। লেখা শেষ। চলেন এবার প্রশ্ন করে দেখেন। প্রশ্ন আসছে হুইচ সরি হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফ্যাক্টিটিভ অবজেক্ট। দেখেন প্রশ্ন আসছে ফ্যাক্টিটিভ অবজেক্টের। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টের উদাহরণ আসছে। তো ফ্যাক্টিটিভ অবজেক্ট কোন জায়গায় আছে? এই যে এই জায়গায় আছে, এই যে উই মেড হিম ক্যাপ্টেন। আর বাকি কোথাও আছে? আই নো হিম টু বি দেয়ার, প্লাগ দ্য ফাদার। পরে দেখেন প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্টটা চেনাটা গুরুত্বপূর্ণ কিন্তু। দেখেন খুব খেয়াল করেন, ভাল লাগবে, এবারই ধরা খাবেন। পাফ রাইস ইজ নট কিল্ড বাই ইজ নট কিল্ড বাই আস। এর সেন্টেন্সটা ঠিকঠাক মনে নাই, বাদ দিলে এটা লাগবে না, এমনি হয় না। দে ওয়ার টক টক বাই আস, এটা এমনিতে হয় না। হ্যাড হি নট কল্ড বাই, এটা এমনিতে হয় না। দেখেন হি ওয়াজ মেড কিং বাই দেম, এটা উত্তর প্যাসিভ সেন্সে আসছে। হি ওয়াজ মেড কিং বাই দেম, তার মানে কি বলেন তো? এটা কি ছিল বলেন তো? হি ওয়াজ মেড কিং, তার মানে দে মেড হিম কিং, এটা ছিল এরকম, দে মেড হিম কিং, এটা ছিল এটা। প্যাসিভ যখন পড়াবো তখন আরো ক্লিয়ার হবে। উত্তর কি বলেন তো? এ নাম্বার। উত্তর কি বলেন তো? এ নাম্বার। এটাকে হচ্ছে মার পেস সহ ইংরেজি পড়া। এটা হচ্ছে কি বলেন তো? মার পেস সহ ইংরেজি পড়া। এখনো আমার তুমি তো 3 দ্য ইলেক্টেড হিম ক্যাপ্টেইন হিয়ার ইলেক্টেড ইজ। দ্রুত উত্তর করে ফেলেন, আমি জানি উত্তর জানেন, তারপরে লিখে ফেলবেন। দ্রুত উত্তর করে ফেলেন, দ্রুত দ্রুত। উত্তর দ্রুত চাই। এটা আমরা পড়ায় ফেলছি। চারটা প্রশ্ন আসছে। হি এবং জিনিয়াস একই কথা, হি এবং পলিটিশিয়ান একই কথা, হানি এবং সুইট একই জিনিসকে বোঝাইছে। দা বয় এবং মেট, দা বয় ওয়েন্ট মেট, ছেলেটা পাগল হয়ে গেছে, এবং পাগল এবং দা বয় কে একই নাকি আলাদা? একই। 1 2 3 4 গতকাল আমরা লিঙ্কিং ভার্ব সম্পর্কে বিস্তারিত কথা বলেছিলাম, মনে আছে? আমরা বলেছিলাম ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সমান সমান হয়, আমরা বলেছিলাম ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সমান সমান হয়, আমরা বলেছিলাম ভার্বের আগের অংশ এবং ভার্বের পরের অংশ যদি সমান সমান হয়, ওই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হবে, ওই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হবে, এবং এই ভার্বের পরবর্তী অংশটাকে বলা হবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ভার্বের পরবর্তী অংশটাকে কি বলা হবে বলেন তো? কমপ্লিমেন্ট। ভার্বের পরবর্তী অংশটাকে কি বলা হবে বলেন তো? কমপ্লিমেন্ট। আমি আশা করি লিঙ্কিং ভার্ব ক্লিয়ার। ওকে, তারপর হচ্ছে আপনার ইনকোয়েটিভ ভার্ব। এটা বাদ দিবেন, এটা পরে বলেন যে ভাই এটা বাদ দিবেন, কিন্তু এটা বাদ দিয়ে এতক্ষণ যা বুঝছেন এটা ভুলে যাবেন। কিছু কিছু ভার্ব বাদ দিব, অনেকগুলো ভার্ব বাদ দিব। এটা কখন পড়াবো? টোটাল লেকচার যখন আসবে, যখন আলোচনা আসবে, ধরেন কোনো একটা জিনিস আমি পড়াইতেছি, ওখানে একটা ইনকোয়েটিভ ভার্ব পাবো,
এতদিনে আপনার জ্বালাই হয়ে যাবে, তখন আমি ইনকুয়েটিভ ভার্ব আলোচনা করে দেবো। এই জন্য ভার্ব অধ্যায় নোট করার পরে অ্যাটলিস্ট 2 পৃষ্ঠা খালি রাখবেন, ঠিক আছে? ইনকুয়েটিভ ভার্ব এখন পড়াবো না, পরে কগনেট ভার্ব এটা এখন পড়াবো। কগনেট ভার্ব বলেন, বই পুস্তকের ভাষায় পড়বেন নাকি আমার ভাষায় পড়বেন বলেন? বই হলে বই, আমি হলে কে লেখেন, কে তে কবির ভাই। বই পুস্তকের ভাষা একটা পড়াই দিই। কগনেট ভার্ব খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। 5টা ভার্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আছে, এর ভিতরে কগনেট ভার্ব অন্যতম। দ্রুত বলেন, বই পুস্তকের ভাষায় পড়বেন নাকি আমার মতো করে পড়বেন? ভালো রেসপন্সিভ আপনারা, ভালো। কিন্তু বাকিগুলো ক্লাসে অ্যাটেন্ড হয় না কেন? 6টাই তো, এটা একটু ওভার টাইম। চলেন একটা জিনিস লিখি, একটা উদাহরণ লিখবো। কগনেট ভার্ব, কগনেট ভার্ব এটা বাংলা লাগে না, তারপর আমরা লিখে দিব সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া কি আপনার জানার দরকার নেই। সমধাতুজ ক্রিয়া কি এটা জানার দরকার নেই। কগনেট ভার্ব একটা উদাহরণ লিখবো, যেভাবে লিখে দেবো এইভাবে করবেন, ঠিক আছে? বই পুস্তকের ভাষা শিখিয়েন না, বই পুস্তকের ভাষা অনেক কিছু বোঝা যায় না, অনেক কিছুই বোঝা যায় না। বুঝাতে পারলাম? ওকে, কারণ বলতে পারেন যে আপনি কোন জায়গা থেকে শিখছেন। আমি বই থেকেই শিখছি, তবে প্রেজেন্টেশন যখন করছি তখন আমি আমার মতো করে করছি। বুঝাতে পারলাম? আমি বই থেকেই শিখছি, আমি বই থেকেই শিখছি। তবে আমার এই যে 14-15 বছরের পড়ানোর অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে এখন ইংরেজি যখন পড়াই তখন সেটা আমি আমার ভাষায় কথা বলি, বই পুস্তকের ভাষায় না। একটা উদাহরণ লিখবো, কগনেট ভার্ব লেখেন, হি sang a song, হি sang a song। আরেকটা উদাহরণ লিখি, DREAM, ড্রিম বানান বলে গেছি, DREAMNT নাকি ড্রিমড, DREAMT ড্রিমড, DREAMT ড্রিমড, ওয়ান্ডারফুল ড্রিম। বলেন যে ভাই আপনি বানান বলেছেন, স্বাভাবিক, সব বানান কি মনে থাকে নাকি? ইনস্ট্যান্ট অনেক কিছু মাথায় আসে না। এই দুটো উদাহরণ শুধু লেখেন, আর আমার দিকে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি কি বলি ওটা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি যে জায়গাটায় নখ দিতে বলবো ঠিক ওই জায়গাটায় নখ দিবেন, এর বাইরে যাবেন আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনি শিখতে পারলে ধরেন আপনি অন্য কারো ধরে শিখেন, মানে আমার কাছ থেকে শিখতে পারবেন না। যে জায়গাটায় দুটো লেখা হয়েছে আমরা একটু বলে 2-1 জন ডান বলে দিই, তারপর আলোচনাটা করি, তাহলে আমি বুঝতে পারবো যে লেখা হয়েছে। 2-1 জন ডান বলে দেন তো শোনাবা, 2-1 জন ডান বলে দেন, 2-1 জন ডান বলে দেন, যেন আমি বুঝতে পারি লেখা হয়েছে। ওকে, লেখা হয়েছে, খুব খেয়াল করেন। দেখেন, হি sang, সে গান গেয়েছিল, মানে সে গেয়েছিল। সেং মানে কি? গান গাও না, ওই যে সং এর পাস্ট ফর্ম বেটা, সং এর, আচ্ছা সং এর পাস্ট ফর্ম বুঝতে পারলাম, সিং এর পাস্ট ফর্ম আর কি, সং না, সিং এর পাস্ট ফর্ম। হি sang, সে গেয়েছিল। দেখেন এ সং, কি গেয়েছিল বলেন তো? কি গেয়েছিল? একটা গান গেয়েছিল। দেখেন এই যে একটা ভার্ব, এবং ভার্বের পরবর্তী যে অবজেক্ট ব্যবহৃত হয়, এই যে একটা ভার্ব, ভার্বের পরবর্তীতে যেই অবজেক্ট ব্যবহৃত হয়, আপনি অবজেক্ট শব্দটাও দেখবেন না, তখন আপনি আবার মাথায় ঢুকবে আচ্ছা অবজেক্ট, তাহলে অবজেক্ট হইলো কিনা, তখন আবার মাথায় এটা ঢুকবে, এটাও ঢুকায়েন না।
আপনি দেখবেন হি সেং, সে গান গেয়েছিল, এই যে একটা ভার্ব। তা ভার্বের পরবর্তীতে অবজেক্ট অংশে আপনি দেখবেন যে এখানে ভার্ব থেকে উৎপন্ন কোনো ওয়ার্ড আছে কিনা। যদি ভার্ব থেকে উৎপন্ন কোনো ওয়ার্ড থাকে, মানে অবজেক্ট হিসাবে থাকে, তখন এই যে এই 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 অংশটুকু, যে ওয়ার্ডটা ভার্ব থেকে উৎপন্ন হয়, এটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। কগনেট অবজেক্ট যেভাবে লিখতেছি সেভাবে লিখেন। আর এই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব। হি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল। কি বলেছে? এ ওয়ান্ডারফুল ড্রিম, একটা সুন্দর স্বপ্ন। সে একটা সুন্দর স্বপ্ন দেখেছিল। বোঝাতে পারলাম? তাহলে এখানে ড্রিমড হচ্ছে ভার্ব, আর অবজেক্টটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? এই ভার্ব থেকে। তাহলে আপনি শুধু দেখবেন কি বলেন তো, এই ভার্ব থেকে অবজেক্ট হয়েছে কিনা, 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 ভার্ব থেকে অবজেক্ট হয়েছে কিনা। যদি ভার্ব থেকে অবজেক্ট হয়ে থাকে, ওই অবজেক্টের নাম কগনিট অবজেক্ট, ওই ভার্বের নাম কগনিট ভার্ব। ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হয়ে থাকলে এই ভার্বের নাম কগনিট ভার্ব, এই ভার্বের নাম কগনিট অবজেক্ট। এইবার আপনার আজীবন মনে থাকার কথা, আপনার আজীবন মনে থাকবেন। নিচে নোট কিভাবে করবেন? এভাবে নোট করবেন, অন্য কিছু না। যে কোন সেন্টেন্সে ভার্ব থেকে যদি ভার্ব পরবর্তী অবজেক্ট উৎপন্ন হয়, তখন ওই ভার্বটাকে কগনিট ভার্ব বলা হয়, ওই অবজেক্টটাকে কগনিট অবজেক্ট বলা হয়। লেখে এই যে যেখানে যেখানে যেভাবে যেভাবে দাগাইছি ঠিক এইভাবে দাগান, যেভাবে যেভাবে দাগাইছি ঠিক এইভাবে দাগান। দাগানোর পরে যদি বুঝে থাকেন, তারপরে ডিসি লিখে দেন। ডিতে মানে লেখা ডান, সিতে মানে আপনি বুঝছেন। কোন সেন্টেন্সের ভার্ব থেকে যদি ওই সেন্টেন্সের অবজেক্ট উৎপন্ন হয়, তুমি কি আমার হলে না। ডিসি দেখছেন, আপনাদেরকে ডিসি বানাই দিছি, আপনাদেরকে কি বানাই দিছি? ডিসি বানাই দিছি। চলেন এখান থেকে প্রশ্ন কেমন হয় দেখেন, খুব খেয়াল করেন। আই ড্রিমড আ সুইট ড্রিম, খুব খেয়াল করেন কি প্রশ্ন আসছে। আই ড্রিমড আ সুইট ড্রিম। দেখেন এখানে ড্রিম, এই যে ড্রিম থেকে ড্রিম হয়েছে, ভার্ব থেকে উৎপন্ন হয়েছে। তো অবজেক্ট, ভার্ব থেকে যে অবজেক্ট উৎপন্ন হয় ওটার নাম কি বলেন তো? কগনিট অবজেক্ট। বাকিটা শেষ। হুইচ সেন্টেন্স অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কগনিট অবজেক্ট? নিচের কোনটা কগনিট অবজেক্টের উৎপন্ন? হি কল্ড মি আ ফুল, হি কল্ড মি আ ফুল, এই যে ভার্ব। এখন ফুল আর মি কি ভার্ব থেকে উৎপন্ন হয়েছে? না তো। হি টিচার্স আস ইংলিশ, এখন টিচ থেকে কি ইংলিশ আর আস উৎপন্ন হয়েছে? না, এটাও হয় নাই। তার পরবর্তীতে চলেন কি আছে এখানে দেখি। আই নো হিম টু বি এ কাওয়ার্ড। এখন নো থেকে কি কাওয়ার্ড তৈরি হয়েছে? হয় নাই। তার মানে কি বলেন তো? রানী সেং আ সং, এই যে সেং থেকে সং হয়েছে। উত্তর ডি নাম্বার। সহজ না? এখন বলবেন যে কোন হালাই কইছে ইংরেজি কঠিন। দেখেন এই যে দেখেন খুব ভালো করে পরেরটা দেখেন। হি রেন আ রেস, খুব খেয়াল করেন। এই যে ভার্ব, এই যে রেন থেকে রেস উৎপন্ন হয়েছে। এই যে ভার্ব, এই যে রেন থেকে রেন উৎপন্ন হয়েছে। এই যে ভার্ব, এই যে ভার্ব থেকে অবজেক্ট উৎপন্ন হয়েছে। তাহলে এই ভার্বটাকে বলা হয় কগনিট অবজেক্ট, এই রেসটাকে বলা হয় কি বলেন তো? কগনিট অবজেক্ট। মানে ভার্বটাকে বলা হয় কগনিট ভার্ব, আর রেসটাকে কি বলা হয়? কগনিট অবজেক্ট। আমি আশা করে বোঝাতে পারলাম। I slept a sound sleep and felt better. খুব খেয়াল করেন, এই স্লিপ থেকে এই যে স্লিপ উৎপন্ন হয়েছে, এই ভার্ব থেকে এই যে অবজেক্ট উৎপন্ন হয়েছে, এই যে ভার্ব, এই যে অবজেক্ট। নাম কি বলেন তো? ওটার নাম কি বলেন তো? কগনিট ভার্ব। কগনিট ভার্ব। আচ্ছা, এর পরবর্তীতে প্রো ভার্ব পড়াবো আমরা। এখন পড়াইলে বুঝবো না, জায়গা রেখে দিব। প্রো ভার্বটা পড়াবো হচ্ছে আপনার প্রো ভার্ব আছে, ডিফেক্টিভ ভার্ব আছে, স্ট্রং ভার্ব আছে, উইক ভার্ব আছে, বহু প্রকার ভার্ব আছে। এটা আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াবো। এটার জন্য অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যখন পড়াবো তখন এই প্রো ভার্বটা চলে আসবে। ঠিক আছে? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ যখন পড়াবো তখন এই প্রো ভার্বটা চলে আসবে, এখানে লাগবে না। ওকে। এরপর স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্বের সংজ্ঞা পড়ালে বুঝবে না, সংজ্ঞা পড়ার দরকারও নাই। স্টেটিভ ভার্ব খাতায় লিখবেন। স্টেটিভ ভার্ব, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব, এখান থেকে যা লাগবে।
এর পাশে লিখবেন নন কন্টিনিউয়াস ভার্ব। স্টেটিভ ভার্বের পাশে কি লিখবেন বলেন তো? নন কন্টিনিউয়াস ভার্ব। স্টেটিভ ভার্বের পাশে কি লিখবেন বলেন তো? নন কন্টিনিউয়াস ভার্ব। স্টেটিভ ভার্ব বিস্তারিত পড়াবো হচ্ছে আপনার এই সময়, যখন ভয়েসের পড়াই, কমপ্লিমেন্ট যুক্ত ভয়েস সেন্টেন্স পড়াই, তখন পড়াবো, এখন বুঝবেন না। কিন্তু এটা এখান থেকে যেটা এখন দরকার এটা আমরা এখন পড়াই দিচ্ছি। স্টেটিভ ভার্ব লেখেন। স্টেটিভ ভার্ব মানে কি বলেন তো? নন কন্টিনিউয়াস ভার্ব, মানে যে সকল ভার্বের কি করা যায় না, কন্টিনিউয়াস টেন্স করা যায় না। লেখেন, সরাসরি আলাপ লেখেন। যে সকল ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, সেগুলো নন কন্টিনিউয়াস ভার্ব। হ্যাঁ, তবে এসব ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়, আইএনজি করা যায়। এখন আমাদের একটা ঝামেলা আছে, আমরা আইএনজি মানেই কন্টিনিউয়াস বুঝি, বিষয়টা এরকম না। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স করা, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে কন্টিনিউয়াস টেন্স হয় নাকি? স্টেটিভ ভার্ব বা নন কন্টিনিউয়াস ভার্ব কোনগুলো? এই সকল ভার্ব মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, মানে ফিউচার কন্টিনিউয়াস, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই সকল কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা যায় না। এই সকল কি বলেন তো? কন্টিনিউয়াস টেন্সে কি করা যায় না? ব্যবহার করা যায় না। তবে এদের সাথে আইএনজি চাইলে যুক্ত করা যায়, যদি কোথাও পার্টিসিপল করতে হয়, যদি কোথাও সিম্পল করতে হয়, এই ক্ষেত্রে আইএনজি যোগ করাই যেতে পারে। বুঝাতে পারলাম? আইএনজি যোগ করাই যেতে পারে। এখন যেটা জানতে হবে 3 নাম্বার পয়েন্টে, গুরুত্বপূর্ণ নন কন্টিনিউয়াস ভার্ব সম্পর্কে জানতে হবে। এটা মুখস্থ, ডাইরেক্ট মুখস্থ, এটা আমার কিছু করার নাই, এটা আপনাদের মুখস্থ করতে হবে। দেখেন কি আছে, দ্য ফলোইং ভার্বস আর নট ইউজুয়ালি ইউজড ইন দ্য কন্টিনিউয়াস টেন্স। কে বলছে? আমি বলি নাই, রিনেন মার্টিন বলছে। এখন যারা পারেন এই সবগুলো মুখস্থ করে ফেলবেন 1 থেকে 5 পর্যন্ত। যারা বিসিএস পরীক্ষা দিবেন, সামনে ব্যাংকের পরীক্ষা দিবেন, তারা 1 থেকে 5 পর্যন্ত সব মুখস্থ করবেন না, অল্প অল্প করে। আর যারা মনে করে এতগুলো মুখস্থ করতে পারবো না, সি, হেয়ার, স্মেল, এগুলো তো পরিচিত, এই 3টা। অ্যাপিয়ার, লুক, সিম, ওয়ান্ট, ফিল, লাইক, লাভ, হেট, রেসপেক্ট, বিলিভ, ফরগেট, রিমেম্বার, নো, own, belong to, contain, be। এটা লাগবে না, যে কটা দেখাইছি স্ক্রিনশট নিয়ে রাখেন, এটি প্রাইমারির জন্য। আরো যদি স্পেসিফিক বলতে চান যে প্রাইমারির জন্য কয়েকটা স্টার চিহ্ন দিয়ে দেন, তাহলে এবার রাউন্ড করে দিয়েছিলাম। নো, বিলং টু, 49তম বিসিএস এ প্রশ্ন আসছে। ওয়ান্ট, এই যে এই 3টা, এইটা। ফিল, এই গুল যেগুলো, এগুলো একদম একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট। আর যেগুলো দাগানো এগুলো মোটামুটি রিস্ক ফ্রি, আর সবগুলা পড়লে সবকিছুই কমন। বুঝতে পারলাম? সবগুলাই কমন। এটা শেষ হয়েছে, আশা করি শেষ হয়েছে। স্ক্রিনশট নেন। আজকে ক্লাসের পরে আপনাদের এটা দিয়ে দেওয়া হবে, আজকে ক্লাসের পরে আপনাদেরকে এটা দিয়ে দেওয়া হবে। আজকে ক্লাসের পরে, ক্লাস শেষেই 8টা 8:30টার ভিতরে আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, নেক্সট, পরবর্তীতে একটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, আর হচ্ছে ইমপার্সোনাল ভার্ব। এগুলো খুবই মানে অগুরুত্বপূর্ণ ভার্ব। ইমপার্সোনাল ভার্ব কোনগুলা বলেন তো? ভার্বের সাবজেক্ট ইট হলে
তাকে ইমপার্সোনাল ভার্ব বলে। এ জানার জন্য জেনে রাখা। রিফ্লেক্সিভ ভার্ব কোনটা বলেন তো? সেলফযুক্ত সেন্টেন্স এর ভার্বকে আরবি বলা হয়, আরবি মানে রিফ্লেক্সিভ ভার্ব বলা হয়। কমন ভার্ব বুঝতে কঠিন হবে, ক্যাপিলিটিভ ভার্ব অনেকটা হচ্ছে আপনার লিঙ্কিং ভার্বের মতোই, এটা সামনের আলোচনায় আসবে। তার মানে আপনি একটা পৃষ্ঠা রেখে দিবেন। কমন ভার্ব, ক্যাপিলিটিভ ভার্ব, প্রোভার্ব, ইনকোয়েটিভ ভার্ব, এই চারটা ভার্ব এখন আমরা আলোচনা করলাম না, ঠিক আছে? প্রসঙ্গত এই চারটা ভার্ব থেকে প্রশ্ন হয় না। 2 নম্বরের চারটা ভার্ব আলোচনা করলে বাকি যে জিনিসগুলো সুন্দর করে বুঝছেন এই জিনিসগুলো বুঝবেন না। তারপর ভাই এই ভার্বগুলো কি পড়াবেন না? কনটেক্সটের সাথে যখন আমাদের আলোচনায় আসবে তখন এই ভার্বগুলা অবশ্যই পড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? স্যার সব পিডিএফ দেওয়ার কথা ছিল, আপনারা না করছে, সব পিডিএফ দিবে না? বাপের চেয়ে বেশি বুঝতে তো ঝামেলা। আপনারা বলছি যে পিডিএফ দিব না আপনাকে, মানে আপনাকে বলা হয়েছে যে আমি পিডিএফ দিব না, ভুল বুঝেন কেন? অবশ্যই পিডিএফ দেওয়া হবে। কালকে শুক্রবার আপনাদের হোমওয়ার্ক, আজ ও আগামীকাল প্রি বেসিক লেকচার শিট হোমওয়ার্ক HW। শুক্রবার পরীক্ষা, শুক্রবার পরীক্ষা। আপনাদের ক্লাস আবার শনিবার সন্ধ্যা 6টায়, সন্ধ্যা 6টা থেকে 7:20 কমপক্ষে। এবার আমি তো জানি না সবার সাথে কতজন কমেন্টস করছেন, কতজন কি করছেন জানি না। আপনাদেরকে মোটামুটি এটা নিয়ে কয়টা ক্লাস নেওয়া হলো বলেন তো? 4টা মেবি, না 4টা ক্লাস নেওয়া হলো, 4টা বা 5টা মেবি। এই আপনি অনেকগুলো বিষয় মাথা রাখবেন, খুব খেয়াল করেন, অনেকগুলো বিষয় মাথা রাখবেন। 1 নাম্বার, আপনি যেখান থেকে ইংরেজিটা শুরু করতে চাইছিলেন ঠিক এই যেখান থেকে শুরু করতে পারলেন কিনা। আপনাকে এখনো বেসিক শুরু করা নাই, প্রি বেসিক করানো হয়েছে। তার মানে আপনার জন্ম নেওয়ার আগে আপনার মায়ের যে একজন শিশু জন্ম নেওয়ার আগে তার মায়ের কিছু নার্সিং করতে হয়, এটা হচ্ছে ওই মায়ের নার্সিং। ইংলিশের নার্সিং শুরু হয়নি, ইংলিশের নার্সিং শুরু হবে ইন্ট্রোডাকশন টু পার্টস অফ স্পিচ এই অধ্যায় থেকে, ঠিক আছে? আগামী ক্লাস থেকে। তাহলে আপনার আমাদের যেটা বলার ছিল যে এই প্রি বেসিক লেকচার শিটে 4টা ক্লাসে আপনি কেমন বোধ করলেন, কেমন বুঝলেন, আমার ইংরেজি পড়ানোর ওয়াইটা কেমন লাগলো, বই পুস্তকের ভাষাটাকে ছেড়ে দিয়ে আমি আমার মতো যে পড়াচ্ছি এটা আপনি বুঝতে পারছেন কিনা, এই সব কিছু মিলিয়ে আপনাদের এই ক্লাসের পরেই আপনার একটা গ্রুপ, একটা লিঙ্ক শেয়ার করা হবে। ওই লিঙ্কে যাবেন, প্রত্যেকে মতামত জানাবেন। অ্যাটলিস্ট যারা ক্লাস করছেন প্রত্যেক স্টুডেন্ট মতামত জানানো বাধ্যতামূলক, এবং প্রত্যেক স্টুডেন্টের মতামতকে আমি আবার রিপ্লাই দিব। আপনি যতটুকু বুঝছেন, আপনি যেরকম বুঝছেন, আপনি যেমন জাস্ট আপনার স্বাধীন ফিডব্যাক জানাবেন, ঠিক আছে? ক্লাসের পরে এটা আমি দিয়ে দিব, সেটা কমপক্ষে 3 লাইন অথবা 4 লাইন, 4 লাইন বা 5 লাইনের বেশি, মানে কমে তো আর লেখা যাবে না। তা আপনি আপনার আলহামদুলিল্লাহ বলে সেরে দিলে হবে না। আমার কোথায় ল্যাকিংস আছে এটাও বলবেন, কোথায় ঘাটতি আছে এটাও বলবেন যদি থাকে, আর যদি না থাকে বলবেন কেন। আমি কি বোঝাতে পারলাম? সকল মেসেজ যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু MC লিখে দিব। MC মানে মেসেজ ক্লিয়ার, MC মানে অন্য কিছু না, MC মানে মেসেজ ক্লিয়ার। কারণ কমেন্টে সবার কমেন্ট আমি দেখতে পারি না, বুঝতে পারি না, সুতরাং প্রত্যেকের মতামত জানা দরকার আছে। পজিটিভ ভার্বটা মনে হয় পড়ানো হয় নাই, এই যে বেশি বুঝলেন। পজিটিভ ভার্ব নামে আলাদা চ্যাপ্টারই আছে, পজিটিভ ভার্ব নামে আলাদা চ্যাপ্টার আছে ভাইয়া, পজিটিভ ভার্ব নামে আলাদা চ্যাপ্টার আছে, ওখানে আমরা বিস্তারিত পড়বো। পজিটিভ ভার্ব এখানে আসবে না, পজিটিভ ভার্ব নামে আলাদা চ্যাপ্টার আছে ভাইয়া। হ্যাঁ, দ্রুত বলেন, দ্রুত বলেন। ক্লাসে ক্লাসে ক্লাস ক্লাসে ক্লাস হ্যাঁ, 8টা 8:30 দিকে করবেন, 8টা 8:30 দিকে করবেন আমাকে। ওকে, মেসেজ ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আগামীকাল বৃহস্পতিবার কোনো ক্লাস নেই। আপনাদের যে কয়টা ক্লাস করছেন প্রত্যেকে আমি আবার পোস্ট দিয়ে দিব, সমস্যা নেই। শনিবার শুক্রবার পরীক্ষা, এই প্রি বেসিক লেকচার। কালকে কি ক্লাস হবে না? তাহলে এতক্ষণ বললাম কি? আবার নেক্সট ক্লাস কবে? শুক্রবার।
এখন এটা পরীক্ষা ছাড়া ক্লাস নিয়ে লাভ নাই, এটার উপর পরীক্ষা নেওয়া ছাড়া ক্লাস নিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। আগামীকাল তো বৃহস্পতিবার, তাহলে আমি কি বলছি আগামীকাল শুক্রবার ক্লাসগুলো আবার করবেন। এই যে লেকচার শিট দিব এটা প্র্যাকটিস করতে সময় লাগবে, এবং আপনার লেকচার শিট থেকেই যে আমি সব প্রশ্ন করবো বিষয়টা এরকমও না। লেকচার শিট থেকেই যে আমি আপনাদেরকে প্রশ্ন করবো বিষয়টা এরকম না। প্রশ্ন কিন্তু বানায় আসবে, প্রশ্ন আসবে আমার মাথা থেকে। 10 থেকে কি সমকালের যে গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ সেটা কিনা? না 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 না, ঠিক আছে আমি জানাই দিব আপনাদের এই গ্রুপে, যে গ্রুপে ক্লাস করতেছেন সেই গ্রুপে